সম্মেলন ডেকেছি আপনাদের সঙ্গে নিয়ে। বিষয়টা হচ্ছে দুর্নীতি। একদিকে যেমন গোটা দেশ জুড়ে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি, মারাত্মক দুর্নীতি, এটা প্রকাশ পেয়েছে। আর পশ্চিমবঙ্গের দুর্নীতি তো সর্বক্ষেত্রেই, এবং সেই দুর্নীতির ব্যাপকতা এত তীব্র যে গার্ডেন রিচ এলাকায় একটা 5তলা বাড়ি, নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছিল, ভেঙে পড়েছে, 9 জন মারা গিয়েছেন, জলান থেকে শুনছি নাকি 10 জন মারা গিয়েছেন, এবং বহু মানুষ আহত হয়েছেন। এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। নিঃসন্দেহে যে সমস্ত মানুষ, নিরীহ মানুষ নিহত হয়েছে, আমি প্রকারান্তরে বলি খুন হয়েছে। এই যে নির্মাণ হচ্ছিল, নির্মাণটা বেআইনি নির্মাণ, এ সম্পর্কে কলকাতা পুরসভার মহানাগরিককে এলাকার মানুষ বহুবার জানিয়েছেন, কিন্তু পুরসভার পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে পুরসভার যদি গাফিলতি হয়, এবং যে গাফিলতির সঙ্গে আমাদের স্পষ্ট অভিযোগ যে এলাকার কাউন্সিলর, তিনি হয়তো ইঞ্জিনিয়ার নন, কিন্তু তার চোখের সামনে একটা অত বড় বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়িটা সম্পর্কে অভিযোগ আসছে, তিনি কাউন্সিলর হিসেবে কোন রকম তৎপরতা দেখাননি। হয়তো কাটমানি প্রভাবে তিনি খানিকটা নীরব ছিলেন। আজকে শুনলাম মহানাগরিক বলেছেন নাকি সামাজিক ব্যাধি। কিন্তু এই ব্যাধির কারণ তো তৃণমূল কংগ্রেস, এটা তো বুঝতে হবে। 2011 সালে ক্ষমতা আসার পর এমন একটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর থেকে শুরু করে সর্বোচ্চ মুখ্যমন্ত্রী পর্যন্ত তারা সকলেই মনে করেন যে প্রশাসনকে ব্যবহার করে অর্থ উপার্জন করা যায়, এটা একটা বড় দুর্নীতি। এবং যে দুর্নীতির প্রভাব কিভাবে পড়ে তাও আমরা প্রমাণ পেলাম ইলেকট্রাল বন্ডে। ইলেকট্রাল বন্ডে যত বেশি বেশি করে মামলাটা আমরা দেখছি, করছি, সুপ্রিম কোর্ট যখন এটাকে আনকনস্টিটিউশনাল বলে দিলেন, আইনত কোনো কিছুকে আনকনস্টিটিউশনাল বলা মানে ধরে নিতে হবে সেটা কখনো আইন হিসেবে ছিলই না, অসাংবিধানিক। অসাংবিধানিক যদি হয়ে থাকে তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ছিল সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া, যদি তারা তাদের সৎ বলে দাবি করে। অতএব সততার প্রাথমিক নিরিখ ছিল ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষিত, বেআইনি শুধু অসাংবিধানিক ঘোষিত হওয়ার পর স্বচ্ছতার সঙ্গে সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া। তা ভারতবর্ষের মোদিও দেয়নি, আর মমতার তো প্রশ্নই আসে। নির্বাচনের মুখে এই যে ব্যাপক দুর্নীতির টাকা, নির্বাচন কমিশনকে আমি একটা প্রসঙ্গে বলেছিলাম আমার বক্তব্য, এটা আমরা মনে করি নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হয় তবে নির্বাচনকে টাকার প্রভাব মুক্ত রাখতে হবে। এই বেআইনি টাকা যারা পেয়েছেন সব টাকা নির্বাচন কমিশন সাময়িকভাবে বাজেয়াপ্ত করুন, পুরোপুরি বাজেয়াপ্ত না করতে পারে। ওই টাকা যেন নির্বাচনের প্রভাব খাটাবার জন্য ব্যবহার না করা হয়। এটা আজকে ধ্রুব সত্য যে টাকা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়। এবং এটাও নিশ্চয়ই আপনারা জানেন, ইতিপূর্বে সুপ্রিম কোর্ট একটি রায় বলেছিলেন যে দুর্নীতি, করাপশন, সেটা হচ্ছে ক্যান্সার, এবং এই ক্যান্সার আমাদের সমাজকে শুধু ক্ষতিগ্রস্ত করে তাই নয়, আমাদের প্রজাতন্ত্রকে পর্যন্ত নষ্ট করে দেয়। এই প্রজাতন্ত্রকে ভাঙবার যে পরিকল্পনা মোদী সরকার শুরু করেছেন তার অন্যতম একটা দিক হচ্ছে এই ইলেকট্রাল বন্ড, যেখানে টাকা কোথেকে আসছে কেউ জানতে পারবে না, টাকা কে পাচ্ছে কেউ জানতে পারবে না, সবই গোপন। অথচ পার্লামেন্টের ডেমোক্রেসির বেসিক প্রেমিসটাই হচ্ছে ট্রান্সপারেন্সি, সবাই সবকিছু জানবে। এবং সেই জন্যই নির্বাচন কমিশন যখন এই বিধি চালু করলেন যে কোন প্রার্থীর বিরুদ্ধে কি কি ফৌজদারি মামলা আছে সেটাও জানাতে হবে, প্রার্থীর আয়ের উৎস জানাতে হবে, প্রার্থীর মোট কত আয় জানাতে হবে, যাতে ভোটাররা সকালে সব জেনে বুঝে ভোট দেয়। এইরকম একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে ইলেকট্রাল বন্ড আমাদের দেশের সর্বনাশ করেছে। এই দুটো বিষয় নিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য। পুরসভার দুর্নীতি বন্ধের জন্য
নৈতিক দায় নিয়ে পুরমন্ত্রীর পদত্যাগ করা হচ্ছে। কেন পুরমন্ত্রী এবং মেয়র একই লোক? এটাও পশ্চিমবঙ্গে দুর্নীতির আরেকটা অধ্যায়, পার্লামেন্ট ডেমোক্রেটিক ফর্ম, যে একই মানুষ দুই সরকারের প্রধান। রাজ্য সরকারের তিনি পুরমন্ত্রী, আর পুরসভা হচ্ছে একটা তৃতীয় স্তরের সরকার, থার্ড চেয়ার অফ গভর্নমেন্ট, কনস্টিটিউশন বলছে, তারও প্রধান কি। সব অনৈতিক কাজের যোগফল হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ ১৯ বছর স্বৈরতান্ত্রিক শাসনের ছায়ায় চলে আসছেন বা তাদের খেলে ফেলাচ্ছে। এর বিরুদ্ধে সকলকে লড়াই। গার্ডেন নিচে আমার সঙ্গে রয়েছেন সায়রা হালিম, তিনি সেখানকার প্রার্থী দক্ষিণ কলকাতা কেন্দ্রে। তিনি গতকাল নিজে গিয়েছিলেন, তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সাধারণ মানুষ তাকে বিভিন্ন সময় জানাচ্ছেন কি হয়েছে। আমি সায়রাকে বলবো বিষয়ের কথা বলুন, আবার গার্ডেন ইনসিডেন্ট। আমরা শুভ সন্ধ্যা। কালকে যা ঘটনা ঘটেছে আমি অনেক দুঃখিত। It's a very unfortunate incident what transpired yesterday in Garden Reach. Old building was an under construction building. More than 9 John Mara Gache, according to records, the count is still on. Now the news says that there were a lot of people who have come under debris. And we need to understand it was an illegal construction. Now the MP of this area is from Trinamool Congress. The local councillor is from Trinamool Congress. The MLA is from Trinamool Congress. Now someone has to take ownership of what transpired yesterday. Me, along with my comrades and comrade Mohammed Salim, we went to the hospital and saw the bereaved families. A particular lady has lost 3 members of her family. So this is not a small matter. This needs to be highlighted that because of due negligence of the authorities, this has come to light. Nijer responsibility needs. Who is in power? अभी सत्ता में कौन है? तृणमूल कांग्रेस है सत्ता में। तो उन्हीं पे प्रश्न आता है कि ये इलीगल बिल्डिंग उस क्षेत्र में कैसे रातों रात आ गई, वो भी 5 तल्ला। So this is something that we need to question. How did this illegal construction, who gave the permission firstly? So permission के बिना तो कुछ होता नहीं है. So this is something that is something really unfortunate. It has happened in the heart of the city and in broad daylight of the authorities. They cannot turn a blind eye to what has happened. Nijer responsibility nite hobe and someone has to be taken to task. That is all. Let us escalate this issue so that this does not transpire again in the future and people take responsibility. The local councillor needs to be held responsible. The government of the day needs to be held responsible. That is all I'd like to add. Thank you so much. Bolun. আসলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ডিএনএ হচ্ছে অসত্য কথা বলা। অসত্য এবং দুর্নীতি এই দুটো হচ্ছে টিএমসির ডিএনএ অফ দেয়ার পলিটিক্স। এই যে কথাগুলো বলেছে আপনারা পুরসভায় গিয়ে তথ্য ঘেঁটে দেখবেন, সব কটা ভুল। বাম আমলে অডিট হতো, শুধু তা নয়, বকেয়া অডিট বাম আমলে সম্পন্ন করা হয়েছিল। বাম আমলে সুব্রত বাবুর আমলে রেখে যাওয়া দেনা, সেই দেনার টাকা শোধ করে আমরা যখন চলে আসি তখন প্রায় 500 কোটি টাকার মতো উদ্বৃত্ত আমরা ফান্ড রেখে এসেছিলাম।
এবং ফিরাদবাবু নিজেই স্বীকার করেছেন যে বাম আমলে অনুমতি পেতে গেলে চটি শুকিয়ে যেত। ঠিক কথাই তো, আমরা তো বেআইনি অনুমোদন দিতাম না, সেই জন্য এই চটি কেন, জুতোও শুকিয়ে যাবে, অনুমোদন পাবে না। উনি বলেছেন ওরা এসে সহজ করেছেন। কি সহজ করেছেন? কনস্ট্রাকশন করে যাও, কাউন্সিলরকে টাকা দিয়ে যাও, যদি ভাঙে ভাঙলো, না ভাঙলে থেকে গেল। এইটা হচ্ছে ওদের নিজস্ব ফর্মুলা, যে ফর্মুলায় আজকে বিপদে পড়ে গেছেন। নির্বাচনের আগে তাড়াহুড়ো করে টাকা কালেকশন করার জন্য তুলতে গিয়েছিল, বাড়ি ভেঙে পড়েছে, এতজন মারা গিয়েছিল। আমার একটা প্রশ্ন, যে এই ক্ষতিপূরণের টাকা যা সরকার দেবেন বলছেন, কেন সরকারি কোষাগার থেকে যাবে? কেন এই টাকা এই বিল্ডারের কাছ থেকে আদায় করা হবে না? যদি গভর্নমেন্ট ট্রু টু ইটস ওন ওথ হয় যে আমি কনস্টিটিউশন মেনে চলবো, কনস্টিটিউশনকে রক্ষা করব, তাহলে এই সমস্ত ক্ষতিপূরণের টাকা ওই বিল্ডারের কাছ থেকে আদায় করা হোক, এটা আমাদের দাবি। এই কথাটা সাধারণ মানুষের বুঝবে না। জল তো আবার বাড়ির জন্য কোনো আলাদা লাইন আসে না। এবং জল নিয়ে আমরা তো একটা নতুন জল প্রকল্প তৈরি করেছিলাম, সেটার নাম ছিল জ্যোতি বসু জল প্রকল্প। সেটা ওরা এসে জয় হিন্দ করে দিলেন। আমার সময় জল, তৃণমূল আমলে যে জল ছিল তার থেকে আমি অনেক ক্ষমতা বাড়িয়েছিলাম গার্ডেন রিচে। এটা নিয়ে আমি কৃতিত্ব দাবি করি না। কেন? প্রশাসনিক ব্যবস্থা একদল ক্ষমতায় আসবে, পরের দল তার উপরেই করবে, এটাই নিয়ম। আমরা ওদের আমলে হয়নি, অতএব আমি করতে পারছি না 14 বছর পর, এই ধরনের অযৌক্তিক কথা আমরা বলি না। এই কথাগুলো হচ্ছে একেবারেই রাজনীতি বিরোধী এবং সংবিধান বিরোধী আলোচনা। ক্ষমতায় এসছি আমি বামফ্রন্ট আসার পর, তাহলে বামফ্রন্ট যা ছিল সেই ভিত্তির ওপর তুমি তো এগোচ্ছ। এখন যখন তুমি ব্যর্থ হচ্ছে তখন বলছো বামফ্রন্ট। কেন? 14 বছর আগে বামফ্রন্ট চলে গেছে। গার্ডেনিচের বাড়িটা কবে শুরু হয়েছে? গার্ডেনিচের বাড়ি তো শুরু হয়েছে গত 2 বছর ধরে। এবং আজকে উনি কাউন্সিলরকে আড়াল করছেন। আমি তো বলছি যদি একটা ইনভেস্টিগেশন হয় তাহলে দেখা যাবে যে কাউন্সিলর ওখান থেকে প্রতি মাসে টাকা তুলতেন। এই প্রতি মাসে টাকা তুলে তাকে বাড়ি করতে দিয়েছেন। আচ্ছা ধরুন ফিরাদের নাম ফিরাদ হাকিম ববি, তা আমি ওকে ফিরাদ হাকিম ববি করে ডাকলাম। হ্যাঁ, আচ্ছা ফিরাদ হাকিম ববি বলে আমিও ডাকলাম, শুভেন্দুও ডাকলো, অধীরও ডাকলো, আপনারাও ডাকলেন, একই সুর হবে তো? এতে বেসুর হবে না। বাড়ি ভেঙে পড়েছে, কেন ভেঙে পড়েছে তো একই কথা হবে, বাড়ি ভেঙে পড়েছে। অতএব যেটা বাস্তব, সেই বাস্তবটাকে প্রত্যেক মানুষই একই ভাষায় কথা বলবেন। কেন? ভাষাটা তো আমাদের এক। আমি তো হিব্রুতে বলতে পারবো না। সুতরাং এগুলো হচ্ছে একেবারে কি বলবো, ওই বাচ্চাদের যখন ক্লাবে ঝগড়া হয় তখন যা হয় সেই রকম। খুব ভালো কথা, আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি আটকে দিয়েছেন, তাহলে এটা আটকাতে পারলেন না কেন? তো মহা মুশকিল। 863টা আটকেছেন কেন? 863 বাড়ির লোকরা কি টাকা দেয়নি? আর ইনি টাকা দিয়েছেন বলে তারটা আটকাতে পারেননি, সেটা অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন? না না, আমি অধীর বাবুর কি দাবি করেছেন সে দাবির যৌক্তিকতা নিয়ে তো আমি কথা বলবো না। আমি বলতে পারি এই যে বাড়ি ভেঙে পড়ে এতজন মানুষ গিয়েছেন, এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে দুর্নীতিমূলক প্রশাসন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এমন একটা দপ্তর নেই যেখানে দুর্নীতি যুক্ত হয়নি, এবং পুরসভাতে দুর্নীতি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সমস্ত জলাশয় বুঝিয়ে সেখানে নির্মাণ হয়েছে, এবং নির্মাণ হয়েছে অঞ্চলের কাউন্সিলরদের জ্ঞাতসারে। হাইকোর্টে যাবেন আপনারা দেখবেন রোজ এই কলকাতা হাওড়া বেআইনি নির্মাণ ভাঙাবার জন্য কত মানুষকে মামলা করতে হচ্ছে। সাধারণ মানুষ উপায় না পেয়ে মামলা করছেন যে এই বেআইনি নির্মাণ বন্ধ করো। এটা তো হাইকোর্টে রেকর্ড দেখলেই বোঝা যাবে। বেআইনি নির্মাণ হচ্ছে, তার বিরুদ্ধে মানুষ যে লড়ছেন, এ তো জলজাল তো প্রমাণ। এর জন্য তো ব্যাখ্যা করার দরকার নেই, আপনারা রেকর্ড খুঁজলে বুঝতে পারবেন। লালবাজার তারা নড়েচড়ে বসলো। লালবাজার একটা নির্দেশিকা দিয়েছে সমস্ত থানায়, বলা হচ্ছে কলকাতার সমস্ত থানায় অঞ্চলে যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে তার রিপোর্ট লালবাজারে জমা দিতে হবে। অন্যদিকে পুরসভার বিষয়টাও তাই,
বেশ কয়েকজন প্রমোটারকে চিঠি করা হয়েছে, দুজন পুরসভার আধিকারিককে শোকজ করা হয়েছে। এই যে হঠাৎ এত তৎপরতা দুই বিভাগে, এতদিন এটা দেখতে পাওয়া যায়। এই তৎপরতা তার কারণ যে একসঙ্গে 10 জন মারা গিয়েছেন গার্ডনিচ এলাকায়, যেখানে নাকি তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য সেই এলাকায় ঘটে গেছে। সামনে নির্বাচন, লোককে দেখাতে হবে। আপনি লিখে নিন, নির্বাচন হয়ে গেলে পরে এই তৎপরতা উঠে যাবে, আবার ইললিগাল কনস্ট্রাকশন হবে, আবার 6 মাস বা 8 মাস পরে দেখবেন আরেকটা বাড়ি ভেঙে পড়েছে। তো এই তৎপরতা সবই হচ্ছে আপাত দৃষ্টিতে মানুষকে ভুল বোঝাবার প্রবণতা থেকে। बोलबे नो प्रॉब्लम। ऐसी हम लोग चाहते हैं कि इन्वेस्टिगेशन कलकत्ता का पुलिस ही करे, लेकिन हमारा एक्सपीरियंस क्या है, कोई भी इम्पोर्टेंट केसेस होता है कि कलकत्ता का पुलिस कुछ नहीं करते, इसीलिए सीबीआई को इन्वेस्टिगेशन सौंपे जाते हैं अदालत की तरफ से। अगर वो आपका जिम्मेदारी लेकर ये इन्वेस्टिगेशन करे, दोषी को पकड़े, तब तो ठीक है, लेकिन वो कर नहीं पाएंगे क्योंकि चीफ मिनिस्टर पुलिस की मंत्री है। चीफ मिनिस्टर दूर से उनको कंट्रोल करेंगे, वो खुद अपना ये करप्शन से इन्वॉल्व है, इसीलिए उनके लिए कुछ करना बहुत मुश्किल है। सारा बोलो। देखिए, निष्पक्ष इन्वेस्टिगेशन हो ही नहीं सकती। अब कल ही एक उदाहरण दे रही हूँ। कल जब हम लोग गए थे ये पीड़ित को देखने कि क्या समस्या है, तो पुलिस ने हमें एक बांधा डालने की कोशिश की। जब हम ये गार्डन रीच का जब हादसा हुआ, हम गए वहाँ पे, तो पुलिस एक रोल बन गया था एज अ सिक्योरिटी गार्ड। बहुत अफसोस की बात है कि यहाँ पे जो निष्पक्ष होना चाहिए था, यू हैव टू बी इम्पार्शल, वो हुआ नहीं। तो ये जो इन्वेस्टिगेशन होएगा, ये एक इट इज़ वेरी अनफॉर्चुनेट कि नेक्सस बन जाता है जो होना नहीं चाहिए, because investigation has to be free and fair. Unfortunate, this is not the precedence. We are expecting it to be free and fair, but considering what happened yesterday, the officers have become another arm to aid the government. Yeah, that is all. Anything more? অন্য বিষয়ে কিছু প্রশ্ন আছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে লোকসভা নির্বাচন করার জন্য। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে? বাবা, এই বুদ্ধিটা কে দিয়েছে ওদের? কোথা থেকে এই সমস্ত ধারণা? সুপ্রিম কোর্টে কি জাজেরা ঘুরে বেড়াবে? পাগলের প্রলাপ। সিঙ্গুর নিয়ে আপনারা অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত হয়নি। সেই সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শিল্পের ধোঁয়া দেখতে পাচ্ছেন, অথচ হুগলিতে একের পর এক কারখানা বন্ধ হওয়ার নিচে। না, আমিও আপনাদের মতোই রচনা দেবীর নতুন রচনা পড়ে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। উনি নাকি ধোঁয়া দেখতে পাচ্ছেন। এক হতে পারে, আমার মনে হয়েছিল প্রথম অবস্থায় হয়তো দৃষ্টিশক্তির খানিকটা ঘাটতি ঘটেছে, কেন যখন আমাদের চোখ ঝাপসা হয়ে যায় সব ধোঁয়ালে মনে হয়। আর তা না হলে আমি বলি যে, ঠাট্টা করে বলি যে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হন বা নেতা হন, তাদের মাথায় একটা মমতা চিপস দিয়ে দেওয়া হয়। শুধু কথা বলতে গেলেই ওরা অবান্তর, অপ্রয়োজনীয়, তথ্যহীন, অসত্য কথা অনর্গল বলে যেতে পারেন। এটা মিলিয়ে দেখবেন আপনারা, যে কোনো তৃণমূল নেতা অন্য ক্ষেত্রে হয়তো খুবই মনে হবে বেশ ভালো সাজুজ্য রেখে কথা বলছেন, ভারসাম্য কথা বলছেন, যেই তৃণমূলে চলে যাবেন দেবেন একেবারে চিপস কাজ করতে শুরু করে। কেন আমি সাম্প্রতিককালে পড়ছিলাম, বিজ্ঞানীরা বলছেন নাকি হিউম্যান ব্রেনের যদি চিপস দিয়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই 17 বছরে থেকে যাব, আর 70-এ পৌঁছবে না। সেই রকম ওদের চিপস দিয়ে দেওয়া হয়, মমতা চিপস। গতকাল রাজ্য পুলিশের ডিজিপির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে বসানো হয়েছিল, 24 ঘন্টার মধ্যে তিনিও সরে গেলেন। এটা তো নির্বাচন কমিশন, তারা তাদের বিভিন্ন রিপোর্টের ওপর কাজ করেন, সে সম্পর্কে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, রাজীব কুমারকে ডিজি পুলিশ করাটাই তো একটা অনৈতিক কাজ ছিল। তার কারণ রাজীব কুমার এবং মমতা উভয়ই একই চিটফান্ড দুর্নীতি মামলায় পারস্পরিকভাবে যুক্ত। আপনাদের মনে থাকতে পারে যে তদন্তের নাম করে রাজীব কুমার বহু তথ্য লোপাট করেছিলেন,
এবং যখন সিবিআই তদন্ত শুরু হলো তখন রাজীব কুমারকে তারা জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা শহরে এসেছিলেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছিলেন, শুধু একদিন না, রাস্তায় ধর্ণা দিচ্ছিলেন। এই যে পারস্পরিক দুর্নীতিমূলক কাজের সঙ্গে যোগ মন্ত্রী এবং পুলিশ অফিসার, তা উভয়ই তো একই দোষে দুষ্ট, তাহলে কি করে তাকে ডিজি পুলিশ করা হলো যিনি একজন অভিযুক্ত? সেখান থেকেই দুর্নীতি শুরু হয়। কমিশন থেকে, ইলেকশন কমিশন থেকে দার্জিলিং, মালদা উত্তর এবং দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর, এই 6টা কেন্দ্রকে ফাইন্যান্সিয়ালি সেন্সিটিভ হিসাবে লোকেট করা হচ্ছে। এবং এখানে কি এই ফাইন্যান্সিয়ালি সেন্সিটিভ করা হচ্ছে, এখানে কি কেন্দ্রীয় এজেন্সিগুলোর তৎপরতা বাড়তে পারে? কিন্তু আমি তো প্রথমেই দাবি করেছি এই সমস্ত টাকা, ইলেকট্রাল বন্ডের টাকাটা বন্ধ করে দিক, চিটফান্ডের টাকা নিয়ে খুব বেশি আর এখন এগোতে পারবো না, এখন চিটফান্ড ড্রাই হয়ে আসছে, আমরা তো ইতিমধ্যে মামলা করে সেগুলো ঠিক ধরে ফেলেছি। ইলেকট্রাল বন্ডের সমস্ত টাকা বাজেয়াপ্ত করে দিক, দেখবেন বিজেপি ও তৃণমূল দুজনই মুখ থুবড়ে পড়বে। বিকাশবাবু, এই যে রচনা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য সময় আমরা দেখি যারা অন্য জগৎ থেকে আসে, তারা এই ধরনের মন্তব্য করেন কি রাজনৈতিক জগতের সঙ্গে মানাতে পারেন না, নাকি তাদের নিজেদের সেলিব্রিটি কিছু ভাবনা চিন্তা থেকে? দেখুন, স্বক্ষেত্রে অনেকেই হয়তো খ্যাতিমান হতে পারেন, আর আমাদের এখানে খ্যাতিমান হওয়ার একটা, আমাদের এখানে সর্বত্রই হচ্ছে প্রচার মাধ্যম। উনি বোধহয় কোনো একটা নির্দিষ্ট বিনোদনী কোনো অনুষ্ঠান পরিচালনা করেন, এখন টেলিভিশন তো ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, এমনকি আপনি দেখবেন এমন বস্তি অঞ্চল আছে যেখানে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, কিন্তু টেলিভিশন পৌঁছে গেছে। অতএব সেই প্রচারের সুবাদে চেহারাটা খুব পরিচিত হয়, কিন্তু সেই চেহারাটা তার পরিচয় হচ্ছে, জনপ্রিয়তা হচ্ছে ওই ক্ষুদ্র ক্ষেত্রে। কিন্তু রাজনীতি একটা বিশাল ব্যাপার, রাজনীতি তো ধান্দার জায়গা না, রাজনীতি হচ্ছে সমাজনীতি, সামাজিক আদর্শ, রাজনৈতিক আদর্শ, এই সব কিছু নির্ভর করে। সেখানে চট করে মন্তব্য করতে গেলে একটু তো অসুবিধা হবেই। এখন আমায় যদি কেউ বলে আপনি উত্তম কোণে অভিনয় করুন, তাহলে আমি যেমন হাস্যাস্পদ হব, ঠিক সেই রকমই হবে আর কি। জোটের আমরা চেষ্টা করে যাচ্ছি সকলে যাতে এক হয়ে, আমি প্রত্যেককে বোঝাবার চেষ্টা করছি যে বিজেপি তৃণমূলের মতো বিধ্বংসী শক্তিকে যদি আমাদের ঠেকাতে হয় তবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই চেষ্টা আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, আশা করি জোট হবে। আর তা না হলে যারা এই জোটের সঙ্গে থাকবেন না, ধরে নিতে হবে তাদের সঙ্গে বিজেপি বা তৃণমূলের গোপন আঁতাত আছে। यस, वार्ड 108 में कोलकाता में एक ऐसा जगह है जहां 300 बिल्डिंग एक साथ एक ही जगह पर इलीगल है। वार्ड 108 में गुलशन कॉलोनी, जहां 40,000 से ज्यादा लोग रहते हैं, और एक भी बिल्डिंग का, एक भी फ्लैट का कोई कागज नहीं, कोई दस्तावेज नहीं, और निगम के पास भी उसका कोई कागज नहीं है। तो आपको लगता है कि वहाँ कोई बड़ी घटना को दावत दे रहा है गुलशन कॉलोनी? ये बात सही है, आपने जो बताया ये सही बात है। हमें चाहता है कि अगर पूरे निगम चाहे वो जाकर पूरा उसको डिस्ट्रॉय कर दे, डिमोलिश कर दे। डिमोलिश करने का तो यहाँ पर ज़रूरत है, वहाँ पर हम चुपचाप रहते हैं। अगर कोई हादसा हो जाए उसकी बात क्या करेंगे, हो गया मर गया, इनको पैसा दे दो। घर का पैसा है, ये हमारा पैसा है। ये इसी जगह पे हम लोग बताते हैं, करप्शन जब काम करता है तब करप्शन इसी तरीके से चलते हैं, आदमी को बुरा बनाता है। इसीलिए इतना खुलेआम तरीके से इलीगल कंस्ट्रक्शन जो हो रहा है, उसका जिम्मेदार आप किसे मानते हैं? म्यूनिसिपल कॉर्पोरेशन, स्टेट गवर्नमेंट, there is a municipal department, there is a municipal corporation, elected body. ये तो उनका फंडामेंटल जिम्मेदारी है। अगर ये फंडामेंटल जिम्मेदारी भी वो पालन नहीं कर पाए तो क्या करेंगे? वो पैसा कमाएंगे। थैंक यू। হ্যাঁ, সবাই আছে লাইনে। এই আমাকে একটু জল খাবে গো? হ্যাঁ, না ওদের